স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি কাঞ্চন কৌরি। শুরুতেই জানিয়ে দেব মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। লন্ডনে শুক্রবার ডক্টর ইউনূসের সাথে তারেক রহমানের বৈঠকের সম্ভাবনা। 4 দিনের সরকারি সফরে যুক্তরাজ্যের পথে প্রধান উপদেষ্টা। কম সাজার মামলার সালিশের পথে হাঁটতে চায় সরকার। প্লি বার্গেন অ্যাক্ট যুক্ত করার প্রস্তাব। আপোষ হলে বাড়বে অপরাধ, মত আইন বিশেষজ্ঞদের। কোরবানির বর্জ্যেও আছে বিপুল সম্ভাবনা। সচেতনতার অভাবে নষ্ট হচ্ছে রপ্তানিযোগ্য উচ্ছিষ্ট। শিল্প বাঁচাতে জমি বরাদ্দের দাবি। রোহিঙ্গা ক্যাম্পে শিক্ষায় আন্তর্জাতিক সংস্থার অর্থায়ন বন্ধ। ছাঁটাই 1000-এরও বেশি শিক্ষক। অনিশ্চয়তায় 2 লাখের বেশি শিশুর ভবিষ্যৎ। অভিবাসন নীতির বিরুদ্ধে উত্তাল লস অ্যাঞ্জেলস। বিক্ষোভ দমনে এবার 7 শতাধিক মেরিন সেনা মোতায়েন। ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা। 13 জুন সকালে লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার সন্ধ্যায় দলের স্থায়ী কমিটির বৈঠকে এই দিনক্ষণ চূড়ান্ত করা হয়। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সাক্ষাতের বিষয়ে আগ্রহ প্রকাশের পর বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাক্ষাতের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়। দলের জ্যেষ্ঠ নেতাদের অনেকে ডিবিসি নিউজকে জানিয়েছেন, আগামী 13 জুন শুক্রবার স্থানীয় সময় সকাল 10টায় সাক্ষাৎকারটি অনুষ্ঠিত হবার কথা রয়েছে। তারা আরও জানান, প্রধান উপদেষ্টা যে হোটেলে থাকবেন সেখানেই তারেক রহমানকে সাক্ষাতের আমন্ত্রণ জানানো হয়েছে। চলতি বছরের ডিসেম্বরে নির্বাচনের দাবি নিয়ে বিএনপির সাথে সরকারের টানাপোড়েনের মাঝেই প্রধান উপদেষ্টা 2026-এর এপ্রিলের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেন। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বাংলাদেশের আগামীর রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ওই বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। 4 দিনের সফরে যুক্তরাজ্যের পথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার সন্ধ্যা 7:30টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে তাকে বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটটি। সফরকালে বাকিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা 3য় চার্লসের কাছ থেকে কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করবেন ডক্টর ইউনূস। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে ডক্টর ইউনূসের। এছাড়া তিনি যুক্তরাজ্যের নীতি গবেষণা প্রতিষ্ঠান চ্যাথাম হাউস আয়োজিত এক সংলাপে অংশ নেবেন। এই সফরে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে যুক্তরাজ্যের সমর্থনের বিষয়টি বিশেষ গুরুত্ব পাবে বলে জানা গেছে। আগামী 14 জুন প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে। সংগঠিত অপরাধে সাজা যদি 7 বা 5 বছরের কম হয়, তবে মামলার পরিবর্তে সালিশের পথে হাঁটতে চায় সরকার। দণ্ডবিধিতে যুক্ত করতে চায় প্লি বার্গেইন অ্যাক্ট। আইন মন্ত্রণালয়ের এমন উদ্যোগের বিষয়ে আইনজ্ঞরা বলছেন, দ্রুত অভিযোগ নিষ্পত্তির সুযোগ থাকলেও অপরাধীর সঙ্গে আপোষ হলে বাড়বে অপরাধ, ভেঙে পড়বে সামাজিক শৃঙ্খলা, তৈরি হবে বিচার বিভাগের ওপর অনাস্থা। তাই দণ্ডবিধি সংশোধনী সতর্ক ও দূরদর্শী হবার পরামর্শ বিশিষ্টজনদের। প্লি বার্গেইন অ্যাক্ট যুক্তরাজ্য সহ উন্নত দেশগুলোতে থাকা এই আইনে অপরাধী দোষ স্বীকার করলে কম হয় সাজা। সম্প্রতি রাজধানীতে এক মতবিনিময়ে কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর সংশোধিত অর্ডিন্যান্স 2025-এর প্রাথমিক খসড়ায় প্লি বার্গেইন অ্যাক্ট দণ্ডবিধিতে যুক্ত করার ভাবনার কথা জানান আইন উপদেষ্টা। আমরা মামলার চাপ কমানোর জন্য যতগুলো পদক্ষেপ নেওয়ার চেষ্টা করব। প্রস্তাবিত খসড়ায় বলা হয়, কম সাজার অপরাধে সালিশি নিষ্পত্তির কথা। অপরাধ স্বীকার করলে অপরাধী মামলা থেকে অব্যাহতি পেতে পারেন, তবে দিতে হবে ক্ষতিপূরণ। বাংলাদেশে যে উদ্যোগটি নেওয়া হচ্ছে সেই উদ্যোগটিতে আমি সমর্থন করি এই অর্থে, মামলা শুরুতেই যদি সে গিলটি প্লি করে তাহলে কোর্টের টাকা বাঁচবে, সময় বাঁচবে, 2 পক্ষের এতে সাশ্রয় হবে। ইভেন সৌদি আরবও তো এই যে ব্লাড মানি বলে, ব্লাড মানির মাধ্যমেও নিষ্কৃতি পাওয়ার ব্যবস্থা হয়। তবে সাজা কমা বা বিচার থেকে অব্যাহতি পাওয়ার বিধান জনমনে ভুল বার্তা দিতে পারে বলে শঙ্কা আইন বিশেষজ্ঞদের। এই প্লি বার্গেনিংটা কার্যকর হবে 7 বছরের নিচে কোনো যদি সাজা কোনো বিধান থাকে তাহলে সেই আইনের ক্ষেত্রে। আমি বলেছি এটা একটা ডেঞ্জারাস প্রপোজিশন, এটা একটা ভয়াবহ জিনিস। 7 বছর পর্যন্ত সাজা একটা মানুষকে মারলেও হতে পারে, একটা মানুষকে। তো একজন ব্যক্তিকে যখন আঘাত করে কোনো ফৌজদার অপরাধ করবে না, তার সঙ্গে সমঝোতা করতে বলবেন, সেখানে ম্যাজিস্ট্রেট থাকবে, 2 প্রতিপক্ষ থাকবে, তার মানে কি এটা একটা অসৎ চর্চার মতো তৈরি হবে। ধনিক শ্রেণী অপরাধ করে টাকা দিয়ে আইন আদালত অপরাধ কেনা, অর্থাৎ টাকা দিয়ে অপরাধ কিনে সে বেঁচে যাওয়া, এটিরও প্রবণতা দেখা দিতে পারে। সুতরাং এটি নিয়ে আলোচনা
পর্যালোচনা করতে হবে। দণ্ডবিধি সংশোধনে সরকারকে দূরদর্শী হওয়ার পাশাপাশি বিভিন্ন আইনি বিষয়ে আপিল বিভাগের নির্দেশনা অনুসরণের পরামর্শ তাদের। সিআরপিসি, সিপিসি, বিপিসি এগুলো কিন্তু আজকে একদিনে হয় না, এগুলো অনেক চিন্তা ভাবনা করে এই বইগুলো লেখা হয়েছে। এর বাইরে গিয়ে যদি আপনি কিছু করতে যান সেখানে কিন্তু শাসন ব্যবস্থা থাকে না। মেজর জিনিসগুলোকে পরিবর্তন করতে হলে অবশ্যই আপনাকে পার্লামেন্টারি সিস্টেম অফ গভর্নমেন্টে যেতে হবে। আদারওয়াইজ আপনি আজকে একটা বলে দিলেন, পার্লামেন্ট এসে বললো যে আমি এটা থ্রোন আউট করে দিলাম। যেখানে হত্যা মামলা, যেখানে ধর্ষণ মামলা আপোষ হয়ে যায়, তো সেই সমস্ত ক্ষেত্রে, এই সমস্তগুলো ক্ষেত্রে তো আর্থিক বিনিময়ে নানা রকম সামাজিক চাপে, ব্যক্তির চাপে, প্রভাবের কারণে এগুলো হতে পারে। সুতরাং আইনি কাঠামোর মধ্যে এই প্রভাব বিস্তার করার এই সুযোগটা দেওয়া ঠিক হবে না। ১/১১ সরকারের ট্রুথ কমিশনের বিষয়ে সর্বোচ্চ আদালতের নেতিবাচক মনোভাবের কথাও স্মরণ রাখা প্রয়োজন বলেও মত দেন আইন বিশেষজ্ঞরা। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশি হাজিদের ফিরতি ফ্লাইট, চলবে 10 জুলাই পর্যন্ত। মিনায় শয়তানকে কঙ্কর নিক্ষেপ এবং কাবাঘরে ফরজ তাওয়াব শেষে মিনায় ফিরে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন হাজিরা। বেলা 11টায় প্রথম ফ্লাইট ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। বাংলাদেশ থেকে এবছর হজ পালন করেছেন ৮৭,১৫৭ জন, এর মধ্যে মারা গেছেন ১৯ জন। এদিকে পবিত্র হজ পালন করতে সৌদি আরবে গিয়ে এখন পর্যন্ত চিকিৎসা নিয়েছেন ১৮৮ বাংলাদেশি। এছাড়া ১৯ জন দেশটির সরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। চাঁদ দেখা সাপেক্ষে এবার হজ অনুষ্ঠিত হয় ৫ই জুন। হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার প্রথম ফ্লাইট ছিল ২৯ এপ্রিল, আর হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার শেষ ফ্লাইট ৩১ মে। ঈদ পরবর্তী ভোগান্তির কারণ হওয়া পশুর উচ্ছিষ্টের বর্জ্যে লুকিয়ে আছে শত কোটি টাকার সম্পদ, কিন্তু সচেতনতার অভাবে নষ্ট হচ্ছে রপ্তানিযোগ্য এসব উচ্ছিষ্ট। ট্যানারি মালিকরা জানান, এক সময় রপ্তানি হলেও ২০১৭ সালে হেমায়েতপুরে ট্যানারি স্থানান্তরের পর পশুর উচ্ছিষ্টের ব্যবহার প্রায় বন্ধ হয়ে গেছে। ফলে কাক কুকুরের খাবার হচ্ছে শত কোটি টাকার রপ্তানিযোগ্য পণ্য। এই শিল্প আবারও চালুর জন্য হাজারীবাগে আলাদা জমি বরাদ্দের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। দেশে প্রতি বছর কোটি কোটি পশু জবাই করা হয়। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য মতে এবার প্রায় ১ কোটি পশু কুরবানি করা হয়েছে। গরু সহ এসব পশুর চামড়াকেই একমাত্র মূল্যবান রপ্তানি পণ্য হিসেবে বিবেচনা করা হয়। তবে চামড়া ব্যবসায়ীরা বলছেন, বর্জ্য হলেও পশুর হাড়, শিং, নাড়ি ভুঁড়ি, পেনিস, মূত্রথলি, রক্ত, চর্বিসহ উচ্ছিষ্ট অংশও মূল্যবান রপ্তানিযোগ্য পণ্য, কিন্তু ব্যবস্থাপনার অভাবে এগুলো নষ্ট হচ্ছে। আমি ব্যক্তিগতভাবেই করতাম, আমি শিংয়ের অনেক কাজ করেছি। গরুর কোনো জিনিস ফালানি যাবে না, দাঁত থেকে শুরু করে লেজ থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস ইম্পর্টেন্ট। বহির্বিশ্বে এগুলি দ্বারা তারা কিন্তু বহু কিছু করতেছে গরু মহিষের চামড়া দ্বারা। বাংলাদেশ পারতেছে না, বিকজ এটার উপরে ফোকাস নাই, এটার উপরে কোনো স্টাডি নাই, অ্যানালাইসিস নাই। সিটি কর্পোরেশনের তথ্য মতে কোরবানির ঈদে শুধু ঢাকা শহরেই উৎপাদিত হয় প্রায় ৩৫,০০০ মেট্রিক টন বর্জ্য। ট্যানারি মালিকরা জানান, হাজারীবাগে ট্যানারি থাকার সময় এসব উচ্ছিষ্ট নিয়ে আলাদা শিল্প গড়ে উঠেছিল। প্রক্রিয়া করে চীন, থাইল্যান্ড সহ বিভিন্ন দেশে রপ্তানি করা হতো। বছরে এই খাত থেকে রপ্তানি হতো প্রায় ২০০ কোটি টাকা। ঢাকার বাইরে চট্টগ্রাম এবং সিলেটেও এই শিল্প গড়ে ওঠে, কিন্তু নানা প্রতিবন্ধকতায় স্থবির হয়ে গেছে এই শিল্প। গরুর কোনো কিছুই পেলানো হয় না এবং সব কিছুই মূল্যবান। যারা প্রসেস করতেন ওদেরকে আসলে শিফট করা হয় না। এদের বেশিরভাগই এই হাজারীবাগে ওদের ইন্ডাস্ট্রিগুলো এখানে ওরা রয়ে গেছে, পরবর্তীতে এগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। গরু চামড়া মাথা নষ্ট হয়েছে প্রায় ৬০ লক্ষ পিসের কাছাকাছি। এগুলো ৬০-৭০ টাকা একসময় দাম ছিল, এখন যদি দাম কমও ধরেন ২০ টাকা করে ধরেন, তাইলে কত হয় এটা টাকার অঙ্কে বোঝা যাবে। মূল্যবান এই সম্পদ রক্ষায় কার্যকর উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন এই খাতের ব্যবসায়ীরা। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। নেই চিরচেনা যানজট, এ যেন এক অচেনা তিলোত্তমা। লম্বা ঈদের ছুটিতে পাল্টে গেছে রাজধানীর চিত্র। পুরনো খোলস পাল্টে নতুন রূপে জাদুর নগরী যেন বড্ড অচেনা। কোরবানির ঈদে আইন শৃঙ্খলা পরিস্থিতিও মোটামুটি স্বাভাবিক ছিল। কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি, তাই প্রত্যাশা পূরণ হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সড়কে নেই যানজট, মোড়ে নেই গাড়ি, রিকশার জটলা, নেই ট্রাফিক সিগন্যালের বিধিনিষেধ। এ যেন এক অচেনা ঢাকা। রাজধানীর সব এলাকার চিত্রই এমন।
অল্প সময়ে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানো যেন নগরবাসীর জন্য একটা স্বপ্ন। তবে স্বপ্ন শুধু পূরণ হয় ঈদ এলেই। ব্যক্তিগত কিছু যানবাহন ছাড়া রাজধানীতে চলছে একেবারে কম সংখ্যক গণপরিবহন। আবার অলিগলি ছাড়াও বেশিরভাগ প্রধান সড়ক রিকশার দখলে। রাস্তাঘাট ফাঁকা ফোকা, খুব সুন্দর প্রোগ্রাম, অন্য কোনো গ্যাঞ্জাম নাই। রিক্সা তো চলেই, কিন্তু রিক্সা চললে তো আর হবে না, লোকজন না থাকলে রিক্সা চলা দিয়ে করেন কি? রাস্তা একদম ফ্রি না, ঠিকভাবে পাইতাছি না, তবে এই চালানিটা মজা পাইতাছি, কোনো যানজট নাই। ঈদে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটায় প্রত্যাশা পূরণের কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আমার প্রত্যাশা এই পর্যন্ত পূরণ হয়েছে, এই জন্য আমি এরকম কোনো বড় ধরনের কোনো রিপোর্ট আমি পাই নাই। দুই একটা ছোটোখাটো চুরি চেষ্টামি এইগুলি তো হচ্ছে, এটা না, বাট বড় ধরনের, এই জন্য আমি মোটামুটিভাবে খুশি। ফাঁকা ঢাকায় অপরাধী চক্র যাতে সক্রিয় হয়ে উঠতে না পারে সেজন্য নিশ্চিদ্র নিরাপত্তার ছক তৈরি থাকলেও রাজধানীর প্রধান সড়কগুলোতে তার দেখা মেলেনি। নিরাপত্তা রাস্তাঘাটে তো পুলিশ নাই, কে জায়গা চলে, সব জায়গায় ফাঁকা, পুলিশ টুলিশ নাই। রাস্তাঘাটে ছিনতাই টানতাই হলে দেখবো কে? বছরের প্রতিটি দিন নির্বিঘ্ন হোক নাগরিক পথ চলা, তাই তিলোত্তমার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরালো করার দাবি নগরবাসীর। ইকবাল অনিক, ডিবিসি নিউজ, ঢাকা। কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে দুটি আন্তর্জাতিক সংস্থার অর্থায়নে পরিচালিত শিক্ষা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণায় অনিশ্চয়তায় 2,30,000-এরও বেশি রোহিঙ্গা শিশুর ভবিষ্যৎ। এর মধ্যে ছাঁটাই করা হয়েছে 1,000-এরও বেশি শিক্ষককে। চাকরি হারানোর সংখ্যায় আরও প্রায় 3,000 জন। এদিকে ন্যায্যতার ভিত্তিতে সমাধানের কথা বলছে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন। তহবিল সংকটে 1,200 স্বেচ্ছাসেবক শিক্ষককে ছাঁটাইয়ের পর এবার কক্সবাজারের উখিয়া ও টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে বন্ধ হয়ে গেছে ইউনিসেফ ও সেভ দ্য চিলড্রেনের অর্থায়নে পরিচালিত শিক্ষা কার্যক্রম। এতে লেখাপড়া বন্ধ হয়ে গেছে 2.25 লাখেরও বেশি রোহিঙ্গা শিশুর। তো শিক্ষা প্রতিষ্ঠান যদি চালু না থাকে, এই 4 লক্ষ বাচ্চা ক্ষতিগ্রস্ত হবে। স্থানীয় শিক্ষক তাদেরকেও অনেকটা ইনডাইরেক্টলি বলা হয়েছে, তারাও আর বেতন পাচ্ছে না। ক্যাম্পের প্রায় 4 লাখ রোহিঙ্গা শিশুর শিক্ষায় নিয়োজিত 8,000 স্বেচ্ছাসেবক শিক্ষকের মধ্যে 4,000ই স্থানীয়। অর্থ সংকটে স্থানীয়রা ছাঁটাই হলেও রোহিঙ্গা শিক্ষকরা বহাল থাকায় তৈরি হয়েছে অসন্তোষ। ইংলিশ যদি বাদ দিয়ে দেন, তাহলে ন্যাশনাল আমাদের ইন্টারন্যাশনাল হচ্ছে ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ, তাহলে তারা কি শিখবে? আমরা যখন এটা প্রতিবাদ করি, এটা তাদের সহ্য হয় না, যার ফলশ্রুতিতে হচ্ছে আজকে এই ধরনের টিচার ছাঁটাই কর্মসূচি তারা হাতে নিয়েছে এবং ছাঁটাই করেছে। লেখাপড়া বন্ধ হয়ে গেলে অপরাধে জড়িয়ে পড়ার শঙ্কা অভিভাবক ও রোহিঙ্গা নেতাদের। এতিনা স্কুল পরিবার জেলা আর স্কুল পরিবার আর বেশি কষ্ট হয়। আর তখন চিন্তা গিয়ে দেখি আর বেশি শান্তি পারেন আর বাবা আচ্ছা এলাম না পাইব। ইন্ডিয়া শিক্ষা নতালে রোহিঙ্গা মন তো যায় আরে কুলে ব্যাগুলো সন্তারাস হাতত যায় আরে সন্তারাস বনি যাবে শিক্ষা তার আমার দিলে। এই সংকটের জেরে সামাজিক অস্থিরতা বাড়বে এমন শঙ্কা স্থানীয়দের। রোহিঙ্গা ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন জানিয়েছে ন্যায্যতার ভিত্তিতে চলছে সমাধানের চেষ্টা। আইদার আপনার ফান্ড আসলে তাদেরকে রিইনস্টিট করা হবে, আর নতুবা কার্যক্রম বন্ধ থাকবে। আমরা ন্যায্যতার কথা বলছি, যাতে কারো প্রতি কোনো বৈষম্য না হয়। রোহিঙ্গা শিশুদের শিক্ষা জীবনের অনিশ্চয়তা আর চাকরি হারানো স্থানীয় শিক্ষকদের ক্ষোভ মিলে অস্থির হয়ে উঠছে পরিস্থিতি। সংশ্লিষ্টরা বলছেন দ্রুত সমাধান না এলে আরও জটিল হতে পারে পরিস্থিতি। ডিবিসি নিউজ ডেস্ক। আবারও ভাঙন দেখা দিয়েছে শরীয়তপুরের পদ্মা সেতুর কনস্ট্রাকশন ইয়ার্ড রক্ষা বাঁধে। এর মধ্যে নদীতে বিলীন বাঁধের 200 মিটার অংশ। এতে আতঙ্ক ছড়িয়েছে পদ্মা পাড়ের জনপদে। বসত বাড়ি সহ বিভিন্ন স্থাপনা নিয়ে নিরাপদ স্থানে সরে যাচ্ছেন অনেকে। গেল বছরের নভেম্বরে ধসে যায় পদ্মা সেতুর কনস্ট্রাকশন ইয়ার্ড রক্ষা বাঁধের 100 মিটার। সে সময় 2,87,00,000 টাকা ব্যয়ে ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার করে পানি উন্নয়ন বোর্ড। আবার নতুন করে ভাঙন দেখা দিয়েছে ওই বাঁধে। গেল শনিবার তলিয়ে যায় 200 মিটার অংশ। এতে ঝুঁকিতে পড়েছে নওডোবা পালেট্র সড়ক, মাঝিরঘাট বাজার, মহর আলী মাতবরকান্দি, আলম খাঁর কান্দি, ওসিম উদ্দিন মাতবরকান্দি সহ আশেপাশের এলাকার নানা স্থাপনা। আতঙ্কে বসতি সরিয়ে নিচ্ছেন অনেকে। বাজারের দোকান পাট অন্তত 200 দোকান বাড়িঘর লইয়া সব বিলীন হয়ে যেতেছে নদীতে। দুরুম দুরুম করে পড়িয়া ঘর দুয়ার এখন নিয়ে গেছে, ওখানে 3 হান আমরা সরাইতেছে, পাবলিকে ওখানে নিয়ে দিতে আছে দেখে, নাহলে তো আমরা ঘর দুয়ার নিয়ে যাইতে পারি না কোনো। নদীতে পানিও বেশি বাড়ছে,
আর ভাঙতেছেও বেশি, আর এখানে বেশি দিন থাকাও যাবে না আমাদের। পদ্মার ভাঙনে এরই মধ্যে ঘর হারিয়েছে নওডোবা ইউনিয়নের 400-র বেশি পরিবার। ক্ষয়ক্ষতি এড়াতে দাবি উঠেছে স্থায়ী বাঁধ নির্মাণের। আমাদের আবেদন যারা টেন্ডার নেন তারা এইভাবে টেন্ডার নেন যাতে গড় সিজনে কামটা হয়। এক দাদা মাটি ফালাবেন, এক দাদা চলে যাবো ভাই, এই ধরনের কাম দরকার নাই। কর্তৃপক্ষের নিকট আমাদের জোরালো দাবি, আপনারা যত দ্রুত সম্ভব এখানে ইমার্জেন্সি কাজ ধরে এই বেড়িবাঁধ রক্ষা করবেন। তবে ভাঙন রোধে এখন জিও ব্যাগ ফেলার বিকল্প দেখছে না পানি উন্নয়ন বোর্ড। যেহেতু বর্ষা অলরেডি শুরু হয়ে গেছে, আমরা এখানে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ডাম্পিং করা ছাড়া আমাদের এখন কোনো ব্যবস্থা নেই। আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি অতি দ্রুত এখানে জিও ব্যাগ ডাম্পিং করার। পদ্মা সেতুর কনস্ট্রাকশন ইয়ার্ড সহ আশেপাশের এলাকা রক্ষায় 2010-11 অর্থ বছরে 110 কোটি টাকা ব্যয় বাঁধটি নির্মাণ করে সেতু কর্তৃপক্ষ। ডিবিসি নিউজ ডেস্ক। কুড়িগ্রামে টানা বর্ষণ আর উজানের ঢলে নদ নদীর পানি বাড়ছে। জেলার কয়েকটি স্থানে ভাঙন তীব্র আকার ধারণ করেছে। ব্রহ্মপুত্র, ধরলা, দুধকুমার সহ কয়েকটি নদ নদীর পাড়ের মানুষ খোলা আকাশের নিচে বাস করছে। কিছু জরুরি কাজের অনুমতি মেলায় ভাঙন প্রতিরোধে দ্রুতই কাজ করা হবে বলে জানাচ্ছে পানি উন্নয়ন বোর্ড। কুড়িগ্রামে ব্রহ্মপুত্র, ধরলা ও দুধকুমার নদীর 55 কিলোমিটার এলাকায় পানি উন্নয়ন বোর্ডের কাজ চললেও বর্ষণ আর উজানের ঢলে ভাঙন তীব্র আকার ধারণ করেছে। জেলার উলিপুর উপজেলার বেগমগঞ্জ, রাজাহাট উপজেলার গতিয়াসাম, রৌমারী উপজেলার হবিগঞ্জ বাজার, সুখের বাতিরচর সহ বেশ কয়েকটি এলাকায় ভাঙন দেখা গিয়েছে। ভাঙনের শিকার মানুষ বসতবাড়ি ও আসবাবপত্র অন্যত্র সরিয়ে নিলেও স্থায়ী বাসস্থানের ব্যবস্থা না থাকায় পড়েছেন দুশ্চিন্তায়। ঘর তোলার মতো জায়গা নাই, গাছের নিচে আমরা আশ্রয় নিতেছি, ছেলে সন্তানগুলো লেখাপড়া করবে এই ব্যবস্থা নাই, থাকার কোনো জায়গা নাই। এইটুক জায়গার মধ্যে এই যে কুচিমিদের ছাবড়াটা তুলে আসি, জমি ছিল সে সব ভাঙা গেছে, এখন ঘর তোলার মতো কোনো জায়গা নাই। সরকার যদি কিছু সাহায্য করে আমাদের তাহলে একটু আমরা বাঁচবো। দুর্গতদের অভিযোগ, সম্পদ রক্ষায় বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেও ফল মিলছে না। এই ভাঙন রোধের জন্য আমি সরকারের বিভিন্ন দপ্তরে গেছি, পানি উন্নয়ন বোর্ড, জেলা প্রশাসকের কাছে, ইউনোর কাছে, কোনো ব্যবস্থা নেই। এই অবস্থায় ভাঙন তীব্র আকার ধারণ করেছে জানিয়ে প্রতিরোধে কাজ করা হচ্ছে, এমনটাই বলছে পানি উন্নয়ন বোর্ড। বাজেট চাহিদা প্রেরণ করেছি, ভাঙনের তথ্য ছবি সহ। এর মধ্যে কিছু কিছু জায়গায় আমরা জরুরি কাজের অনুমোদন পেয়েছি, যেগুলো খুব শীঘ্রই শুরু হবে। এর বাইরেও ধাপে ধাপে আমরা জরুরি কার্যক্রমের মাধ্যমে সেই ভাঙনগুলো রোধ করব। দ্রুত ভাঙন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ, দাবি এলাকাবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক। সুনামগঞ্জের তাহিরপুরে পর্যটন এলাকায় উচ্চমাত্রার গান বাজনায় ক্ষতিগ্রস্ত হচ্ছে হাওরের জীববৈচিত্র্য। ঈদের ছুটিতে শত শত নৌকায় চলার শব্দে অতিষ্ঠ স্থানীয়রা। পর্যটন সংশ্লিষ্টরা বলছেন প্রশাসনের নীরবতায় এমন পরিস্থিতি। এদিকে হাউসবোটের স্বাভাবিক মাত্রার চেয়ে বেশি শব্দে গান বাজনা নিষিদ্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। এটি ট্যাকেরঘাট শহীদ সিরাজ লেক এলাকা। দিনে দুপুরে নৌকায় জেনারেটর চালিয়ে সাউন্ড বক্সে উচ্চ স্বরে বাজানো হচ্ছে গান, আর এর সাথে তরুণদের এমন উচ্ছ্বাসে কেঁপে উঠছে আশেপাশের এলাকা। আমি বক্স নিয়ে আইছি বাজার থেকে, তারপরে এরা সবাই আইছে, আনন্দ ফুর্তি করতেছে, মানে অনুষ্ঠান সুন্দর হইতেছে। শুধু এ নৌকায় নয়, ঈদের ছুটিতে বিনোদনের জন্য আসা শত শত নৌকায় বাজছে সাউন্ড বক্স। এতে টাঙ্গুয়ার সহ আশপাশের হাওরের পাখি এবং জলজ প্রাণীদের প্রজনন এবং বসবাসে বিঘ্ন ঘটছে। দিনে রাতে উচ্চ শব্দের গান বাজনায় অতিষ্ঠ এলাকাবাসীও। তারা বলছেন এমন শব্দে শিক্ষার্থীদের পড়াশোনা সহ ব্যাহত হচ্ছে স্বাভাবিক কার্যক্রম। তারা পরীক্ষায় প্রস্তুতি নিতে পারছে না শুধুমাত্র এই ভীষণ আওয়াজের কারণে। পর্যটকরা আসবেন, বেড়াবেন, কিন্তু পরিবেশ যেন আমার অক্ষত থাকে, মানুষের যেন ঘুম হারাম না হয়। এখানে শব্দ দূষণ হচ্ছে, বাচ্চাদের পড়াশোনার জন্য খুবই ক্ষতি হচ্ছে। তাদের খাবারের বিভিন্ন উপকরণ বা যে বর্জ্য আছে এগুলো কিন্তু আমাদের নদীতে ফেলাইতেছে। এ নিয়ে প্রশাসনের নিরাপত্তাকেই দুষছেন পর্যটন সংশ্লিষ্টরা। এটা তো আমার দায়িত্ব না, এটা আইন প্রশাসনের দায়িত্ব। তো আইন প্রশাসন যে সময় স্পিকার বাজে এই সময় আইন প্রশাসনের লোক আসে নাই। এই এলাকার মানুষ রাত্রেও ঘুমাইতে পারে না, দিনের বেলা বাচ্চা কাচ্চা লেখাপড়া করতে পারে না, শুধু স্পিকারের কারণে। পর্যটকদের নিরাপত্তায় টহল কার্যক্রমের পাশাপাশি উচ্চ শব্দে গান বাজালে সতর্ক করছে পুলিশ। আমরা সবসময় এখানে টহল রাখি, যখন দেখি যে কোনো নৌকায় উচ্চস্বরে গান বাজানো হচ্ছে তাদেরকে আমরা ওয়ার্নিং দিই।
এবং আইনের আওতায় চেষ্টা করি। এটা যদি বন্ধ না হয় আমরা আরও পরবর্তীতে অন্য ব্যবস্থা নিব। এদিকে সোমবার তাহিরপুর উপজেলা প্রশাসনের ফেসবুক পেজে জানানো হয়, টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী হাউসবোট এবং লোকাল বোটে উচ্চ স্বরে গান বাজানো নিষেধ। ডিবিসি নিউজ ডেস্ক। কুষ্টিয়ায় চলতি বোরো মৌসুমে ধান ও চাল কেনার লক্ষ্যমাত্রা পূরণ হওয়া নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। কৃষি বিভাগের কঠিন শর্তের কারণে গোডাউনে ধান চাল দিতে অনীহা কৃষকের। এই সুযোগে কৃষকদের কাছ থেকে কম দামে ধান কিনে চাল প্রস্তুত করে সরকারি গোডাউনে সরবরাহ করে লাভ করছেন মিলাররা। সারি সারি চাল বোঝাই ট্রাক, মিলারদের সরবরাহ করা এসব চাল শ্রমিকরা আনলোড করছেন। এটি কুষ্টিয়া সদর উপজেলার জগদি খাদ্য গুদামের চিত্র। এখন পর্যন্ত সংগ্রহ হয়েছে লক্ষ্যমাত্রার 61%। কৃষকের তালিকা পেলেও এ পর্যন্ত এই গোডাউনে আসেনি কোনো ধান। আমরা 20 মণ ধান হবে মার্কেটে নগদ এনেছি ফেলবো, ওখানে যাইয়ে ওই গোডাউনে নাতি হবে, গোডাউনে গেলে ওই নাম নিতে হবে, আমার অফিসে যেতে হবে, ওখানে আমার ব্যাংকে যেতে হবে, এত ঝামেলা ওরা করতে চায় না। গোডাউনে ধান চাল দিতে অনীহার ব্যাখ্যা দিলেন কৃষকরা। যাতায়াত খরচ একটা আছে এবং ধানটা চিটা বলে গণ্য করা হয়, অনেক সময় ভেজা বলে আপত্তি করে এবং দামে আমরা আসলে সচ্ছলতাটা সেরকমের পাই না। তালিকা থাকলে হাট করে সুগম নিতে হয় না, আসলে ধান ঘরে যাচ্ছে। যদিও মিল মালিকরা বলছেন, সরকারি গোডাউনে কৃষকের ধান কিনে চাল সরবরাহ করে কেজিতে লাভ করেন 2 থেকে 3 টাকা। যারা প্রতিনিয়ত ধান কিনে চাউল করে তাদের লাভ হচ্ছে 1.5 টাকা, আর যারা একটু টাকা পয়সা যাদের হাতে আছে তারা আগে ধান কিনে ফেলছে, তাদের 2 টাকা লাভ হচ্ছে। এমন পরিস্থিতিতে কৃষকদের মাঝে সচেতনতা বাড়াতে তৎপর খাদ্য বিভাগ। যে কোনো কৃষক যদি ধান দিতে চায় তারা মোবাইলে যোগাযোগ করলে আমরা তাদেরকে স্যাম্পলটা টেস্ট করাই দিই এবং তখন কিন্তু আমরা কিছু তাদেরকে অ্যাডভাইস দিই, সাজেশন দিই, প্রক্রিয়াও বলে দিই যে আপনি এখানে আপনার এই ধানটা এটা ভালো আছে তার নিয়ে আসেন। আরও প্রচারণা বাড়ানো যেতে পারে, তাহলে হয়তো সবাই জানবো। জেলায় এবার ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা 2500 মেট্রিক টন। 31 আগস্ট শেষ হবে সংগ্রহ অভিযান। ডিবিসি নিউজ ডেস্ক। মেঘালয় থেকে নেমে আসা স্বচ্ছ জলরাশি, সাথে ধবল পাথর আর দিগন্ত জোড়া সবুজের সমারোহ, এমন মোহনীয় সৌন্দর্যের তীর্থভূমি সিলেটের সাদা পাথর। ঈদ কিংবা যে কোনো উৎসবে প্রকৃতিপ্রেমীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে এই পর্যটন স্পটটি, যেখানে এসে স্বচ্ছ শীতল জলে অবগাহনে মানুষ নিমিষেই ভুলে যাচ্ছেন ইট পাথরের গদবাঁধা জীবনের সকল ক্লান্তি। একটা সময় ছিল ভোলাগঞ্জ থেকে পাথর উত্তোলন করে এই এলাকাকে ইন্ডাস্ট্রিয়াল ব্রাউন ল্যান্ড হিসেবে আখ্যা দেয়া হতো। শত বছরের পথ মারিয়ে এখনো যেন এই রূপকথার গল্পের শেষ মেলে না। দুচোখ মেললেই হাতছানি দেয় মেঘের কোলে প্রকাণ্ড মেঘালয়ের হেলান। আর মেঘালয়ের সেই পাহাড়ের গা বেয়ে নেমে আসা পাথরের স্তূপে স্বচ্ছ জলের খেলা। বাংলাদেশের এই অপরূপ ভূস্বর্গটুকুর নাম সাদা পাথর। একটু ছুটির ফাঁকে যা হয়ে ওঠে পর্যটকদের তীর্থভূমি। বাবা মার সাথে ঘুরতে এসেছি সাদা পাথরে। এখানে আসছি আমার পরিবারকে নিয়ে, আর অনেক ভালো লাগতেছে। এত সুন্দর পরিবেশ এর আগে আর কখনোই আসা হয় নাই। প্রকৃতিকন্যা সিলেটের বৈচিত্র্যময় রূপ খুব সহজেই আকর্ষণ করে। পাহাড়, নদী কিংবা বিস্তীর্ণ হাওরের স্বাদ নিতে তাই দূর দূরান্ত থেকে ছুটে আসেন ভ্রমণ পিপাসুরা। নৌকা দিয়ে আসতেছিলাম ঘাট থেকে, আসলে নয়নাভিরাম সে দৃশ্য। আপনি যখন শীতল পানির ইয়াতে আসবেন, ছোঁয়ায় আসবেন, তখন দেখবেন যে আপনার সম্পূর্ণ শরীরটাই এক নিমিষে আপনার সব ক্লান্তি দূর করে দেয়। এখানে একটু নারী দর্শনার্থীদের জন্য চেঞ্জেস, ওয়াশরুম প্লাস বিশুদ্ধ খাবার পানি এবং অন্য খাবারের ব্যবস্থাটা একটু থাকার দরকার। কখনো পাথরের রাজ্যে ছুটে চলা, কখনো নৌকা ভ্রমণ বাড়তি আনন্দের উপলক্ষ এনে দেয় অতিথিদের। 17শো শতাব্দীর মাঝামাঝি সময়ে ভিনদেশিরা এই স্থানকে বলতো ইডেন গার্ডেন অফ প্যারাডাইস। সত্যিই তাই, কবিগুরুও সিলেটের রূপে মুগ্ধ হয়ে বলেছিলেন সুন্দরী শ্রীভূমি। সাদা পাথরে মেঘালয় থেকে নেমে আসা স্বচ্ছ জলরাশি, তার সাথে সাদা পাথরের জলকেলি দেখে সাধারণ মানুষ খুবই মুগ্ধ হন। সারাটা বছর এখানে ছুটে আসেন প্রকৃতিপ্রেমীরা। পর্যটন ব্যবস্থা আরেকটু ঢেলে সাজানো এবং প্রকৃতিকে রক্ষা করে পর্যটন অবকাঠামো তৈরির তাগাদা জানিয়েছেন ব্যবসায়ী সহ সংশ্লিষ্টরা। প্রত্যুষ তালুকদার, ডিবিসি নিউজ, সাদা পাথর, সিলেট। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।